নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে পার্ট 2। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় পঞ্চম অধ্যায়ের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট 2। কী বলা হচ্ছে? লাইনোটাইপ কি? লাইনোটাইপ হলো টাইপরাইটারের মতো কিবোর্ড যুক্ত ছাপার হরফ সাজাবার যন্ত্র। এটি একটি গরম ধাতব টাইপ সেটিং পদ্ধতি। সংবাদপত্র, ম্যাগাজিন এবং পোস্টারগুলির জন্য টাইপ, বিশেষত ছোট আকারের বডি টেক্সট সেট করার এটি অন্যতম প্রধান পদ্ধতি। এরপর আবিষ্কারক প্রখ্যাত জার্মান ঘড়ি প্রস্তুতকারক ওটমার মেরজেন্ট হেলার 1884 খ্রিস্টাব্দে লিনোটাইপ বা লাইনোটাইপ আবিষ্কার করেছিলেন। নতুন লাইনোটাইপ পদ্ধতিতে প্রথম রচিত বইটির শিরোনাম ছিল দ্য ট্রিবিউন বুক অফ ওপেন এয়ার স্পোর্টস। এরপর ছাপানো বই শিক্ষার বিস্তারে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আধুনিক শিক্ষা বিস্তারের ইতিহাসে ছাপাখানার প্রবর্তন এবং কালক্রমে এর গুণগত ও পরিমাণগত পরিবর্তন ইতিবাচক রূপ নেয়। একদিকে খ্রিস্টান মিশনারি, অন্যদিকে বাঙালিদের তৎপরতায় মুদ্রিত বই শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। শিক্ষা বিস্তারে ছাপানো বইয়ের গুরুত্ব হল: 1. বিভিন্ন ভাষায় বাইবেলের অনুবাদ হয়। 2. তেলেগু, সংস্কৃত, পাঞ্জাবি প্রভৃতি ভাষার ব্যাকরণ বইয়ের প্রকাশ ঘটে। 3. শ্রীরামপুর মিশন থেকে বাংলা, ইংরেজি অভিধান প্রকাশিত হয়। 4. বাংলা ভাষায় রামায়ণ, মহাভারত, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ইত্যাদি ধর্ম ও কাব্যগ্রন্থের প্রকাশ হয়। 5. কথোপকথন, ইতিহাসমালা সহ বহু গ্রন্থ ছেপে প্রকাশিত হয়। এছাড়া বহু সাময়িকপত্র, সংবাদপত্র তখনকার দিনে দেশে জনশিক্ষা বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি কলকাতার বিভিন্ন স্থানে জনগণের অভিরুচি অনুযায়ী যেসব প্রকাশনা চলত তা বটতলার প্রকাশনা নামে পরিচিত। বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব। বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব অপরিসীম। যেমন: 1. বটতলার বইগুলির প্রতিপাদ্য বিষয় ছিল বিভিন্ন ধরনের ভিন্ন স্বাদের। 2. গুপ্তবিদ্যা, জাদুবিদ্যা, রসসাহিত্য, ছোট গল্প, প্রেম, রহস্য, দুর্ঘটনা, কৃষি সংক্রান্ত বিষয় ছাড়াও পুঁথি, পাঁচালী, অনুবাদ সাহিত্য ইত্যাদি বিষয় সহযোগে বটতলা প্রকাশনা সমৃদ্ধি লাভ করে। 3. এই প্রকাশনাতে সস্তার কাগজে পুরনো হরফে ছাপার ফলে উৎপাদন ব্যয় ছিল কম, ফলে প্রকাশ করা প্রচুর বই ছাপিয়ে বিক্রি হওয়ায় ব্যবসা লাভজনক হওয়ায় তার ক্রমবিকাশও ঘটতে থাকে। এরপর উইলিয়াম ক্যারি ইতিহাসে স্মরণীয় কেন? মিশনারিদের দৃষ্টিভঙ্গি। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্যাপটিস্ট মিশনারি ও মানবতাবাদীদের ধারণা ছিল এই যে খ্রিস্টধর্ম প্রচারের মাধ্যমে ভারতীয় সমাজের কুসংস্কারগুলি দূর হবে। এই ধারণার বশবর্তী হয়ে তাঁরা ইংরেজি বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়েন। এরপর স্মরণীয় উইলিয়াম ক্যারি। মার্সম্যান ও ওয়ার্ডের সঙ্গে সম্মিলিতভাবে উইলিয়াম ক্যারি শ্রীরামপুরে একটি ছাপাখানা স্থাপন করেন। উক্ত ছাপাখানা থেকে ভারতের একাধিক ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়। ব্যাপটিস্ট মিশনারিদের মধ্যে অন্যতম উইলিয়াম ক্যারি শ্রীরামপুরে 1818 খ্রিস্টাব্দে মতান্তরে 1815 খ্রিস্টাব্দ একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। পরবর্তীকালে এটি শ্রীরামপুর কলেজ পরিণত হয়। এছাড়া তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বিদ্বান অধ্যাপকদের মধ্যে অন্যতম ছিলেন। এরপর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? 1863 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে জন্ম উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একজন স্বনামধন্য সাহিত্যিক। তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ছেলেদের রামায়ণ, টুনটুনি ও রাজার গল্প, গুপিগাইন, বাঘাবাইন। এছাড়া তিনি চিত্রকর, সুরকার, প্রকাশক এবং বাংলায় ছাপাখানার অগ্রপথিক হিসেবেও যথেষ্ট খ্যাতিলাভ করেছেন। তিনি 1895 খ্রিস্টাব্দে কলকাতায় ইউরা অ্যান্ড সন্স নামে একটি ছাপাখানা স্থাপন করেন। শুধু তাই নয়, মুদ্রণ শিল্পের গুণগত মান বাড়ানোর উদ্দেশ্যে
তিনি বিদেশ থেকে উন্নত প্রযুক্তি আনয়ন করেন এবং নিরন্তর গবেষণা চালিয়ে যান। স্বল্প সময়ের মধ্যেই তিনি ইউরা অ্যান্ড সন্স থেকে সাদা কালো ও রঙিন ফটোগ্রাফ ছাপার ব্যাপারে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেন। এরপর ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? ঊনবিংশ শতাব্দীর বরেণ্য বাঙালি ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন হাওড়া নিবাসী ডাক্তার মহেন্দ্রলাল সরকার। তিনি ছিলেন বাঙালি চিকিৎসক যিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে দ্বিতীয় এমডি স্নাতক হন। ঊনবিংশ শতাব্দীর ভারতের একজন সমাজ সংস্কারক, বিজ্ঞান সাধনার অন্যতম পথপ্রদর্শক ডাক্তার সরকার উইলিয়াম মর্গ্যানের দ্য ফিলোজফি অব হোমিওপ্যাথি গ্রন্থ এবং কলকাতার হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত মহাশয়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরপর আইসিএস এর প্রতিষ্ঠা। ডাক্তার সরকার বিজ্ঞান চর্চার উদ্দেশ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এরপর সাম্মানিক ডিগ্রি লাভ। তিনি 1898 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরপর ভারতীয় বিজ্ঞান চর্চার জনক। আধুনিক বিজ্ঞান চর্চার উন্নতি সাধনে ডক্টর মহেন্দ্রলাল সরকার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। এরপর ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞান চর্চা ও গবেষণার ক্ষেত্রে এক অতি পরিচিত নাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা আইএসসিএস। 1876 খ্রিস্টাব্দের 29 জুলাই এই লব্ধ প্রতিষ্ঠানটি গঠিত হয়। এরপর বিজ্ঞান শিক্ষায় আইএসসিএসের ভূমিকা। আইএসসিএস প্রতিষ্ঠানটি প্রধানত উচ্চশিক্ষা বিস্তার ও গবেষণার জন্য প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এখানে ফলিত পদার্থবিদ্যার উপর গবেষণা করা হলেও পরবর্তীকালে কৃষি বিজ্ঞানের উপরও গবেষণা শুরু হয়। নারী সমাজে ও বিজ্ঞানের প্রতি অনুরাগ সৃষ্টিতে আইএসসিএস এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ডক্টর সিভি রমন এখানে পদার্থবিদ্যার উপর গবেষণা করে রমন এফেক্টস আবিষ্কার করেন এবং নোবেল পুরস্কার পান। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।